অন্তর্বর্তী সরকারের সময়ে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইস্তেহার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সবকিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচন এগিয়ে এলেও রাজধানীর অধিকাংশ থানায় গাড়ি সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আইনি সীমাবদ্ধতায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। নিয়ম মেনে ইসির সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে সংস্থাটি, জানালেন মুখপাত্র। টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এবং সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে কর্মী ফেরত আসা বাড়ছে। অদক্ষ শ্রমিকে প্রবাসী আয়ে ভাটা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। কাগজে কলমে কিছু সূচকে উন্নতি হলেও অধিকাংশ ক্ষেত্রেই সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময়ে ইস্তেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে, পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা। নাইম কামালের বিশেষ প্রতিবেদন। অর্থনীতিতে বড় ৬টি ক্ষত রেখেই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, লাগামহীন অর্থ পাচার এবং তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এসব সংকটের আসল চিত্র উদ্ঘাটনেই বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্বল বিনিয়োগ সহ নানা কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। তবে স্বল্প সময়ে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। ধীরগতিতে হলেও কমে আসে মূল্যস্ফীতি। সরকারি হিসাব বলছে ২০২৪ সালে নভেম্বরের ১১.৮৩% মূল্যস্ফীতি থেকে সদ্য বিদায়ী বছরের নভেম্বরে গড় মূল্যস্ফীতি নেমেছে ৮.২৯%। তবে একই সময়ে মজুরি প্রবৃদ্ধি কমায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়েনি। দেশের অর্থনীতির যখন এই হাল, তখনই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তাতে কতটা জায়গা পাবে অর্থনৈতিক কর্মপরিকল্পনা? অর্থনীতিবিদরা বলছেন, কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার নয়, অর্থনীতির ক্ষত মেরামতে স্পষ্ট ও বাস্তবসম্মত ইশতেহার থাকতে হবে দলগুলোর। রাজনৈতিক ইশতেহারের ভেতরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দর্শনটাও যেমন থাকবে, একই রকমভাবে নীতির একটা কাঠামোগত ধারণাও তারা এখানে দেবেন। কারণ অর্থনীতির ভিতরে এখন অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে হবে। একটা বড় জায়গা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। দ্বিতীয় আছে হলো নিঃসন্দেহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। জনসাধারণ যদি একটি বিষয় চায়, তাহলে সেটা হলো যে মূল্যস্ফীতি থেকে তাদেরকে একটু হলেও স্বস্তির ভিতরে আনা, বিনিয়োগে চাঞ্চল্য আনা। আমরা দেখছি প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক বলি আর ক্যাপিটাল মেশিনারিজ বলি বা তার সক্ষমতা বৃদ্ধি বলি, সব জায়গায় এক ধরনের কিন্তু স্থবিরতা কাজ করছে। সো এই জায়গাটাতে তাদেরকে চাঞ্চল্য আনার জন্য তাদেরকে বলতে হবে যে তারা কি করবেন যাতে করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা চাঞ্চল্য আসে। অতীতের নির্বাচনের ইশতেহার বিশ্লেষণে দেখা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, কৃষি ও গ্রামগঞ্জের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিতে। তবে এমন আশ্বাস মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য, সে নিয়ে প্রশ্ন বরাবরের। আমার ইশতেহার এক জিনিস, কি করব, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করব, সাথে সাথে যদি ভোটারদেরকে সেটাও আমরা না বলি, তাহলে কিন্তু ইশতেহার বাস্তবায়িত হবে নাকি পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মনে সংশয় থেকে যেতেই পারে। সেই ইশতেহারে কি আছে অর্থনৈতিক দিক থেকে, সেটা কি আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি,
তার সাথে মিলে সব কিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, এবার ভোটে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে অর্থনীতির উন্নয়নে দেওয়া পরিকল্পনার প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। সংকটের চিত্র আর উত্তরণের পথ, এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে নির্বাচনী ইশতেহারের অর্থনীতি। কে কি দিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কিভাবে তা বাস্তবায়ন করবেন। সর্বমহলে প্রশ্ন এখন একটাই, নির্বাচনী ইশতেহারের ভাষা বদলালেও বাস্তবতা বদলাবে তো? নাইম কামাল, এখন, ঢাকা। এদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে চরম উত্তেজনা। বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, প্রার্থীদের হুমকি, এমনকি প্রার্থী এবং সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন? বিস্তারিত সুমন সরকারের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হুমকি, হামলা এবং প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে চলাচলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চরম নিরাপত্তাহীনতা। নির্বাচনের প্রার্থী, তাদের সমর্থক ও জুলাই যোদ্ধাদের ওপর একের পর এক হুমকি কাঁপন ধরাচ্ছে মানুষের বুকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেট কিলিংয়ের সংখ্যা নিয়েও কথা বলছে বিভিন্ন মহল। যদিও এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দেখতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর আদাবর থানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যেমন জীবনের হুমকি রয়েছে, তেমনি টার্গেট কিলিংয়েরও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বিভিন্ন মহল হুমকি ধামকি দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে চাই রাজধানীর থানাগুলো এই নির্বাচনকে নিরাপদ রাখতে এবং ভোটারদের ঝুঁকিমুক্ত ভোট কেন্দ্র দিতে কতটুকু প্রস্তুত। মাত্র 4টি টহল টিম ও প্রায় 100 জন সদস্য নিয়ে চলছে এই থানা। ক্রাইম এলাকা বাংলাদেশের ভিতরে, এই ঢাকা শহরের ভিতরে 50টা থানার মধ্যে আদাবর এবং মোহাম্মদপুর থানা, সে ব্রিটিশ আমল থেকে ক্রিটিক্যাল, এখনও সে ক্রিটিক্যাল। এবার একটু খোঁজ নেওয়া যাক মোহাম্মদপুর থানায়। এই থানায় মাত্র 9টি টহল টিম থাকলেও অধিকাংশ পুলিশ এসেছে ঢাকার বাইরে থেকে। লেগুনা ও হাতে গোনা কয়েকটি গাড়ি দিয়েই নিতে হচ্ছে এই এলাকার নির্বাচনের প্রস্তুতি। এর আগে পোস্টিং ছিল কোথায়? এর আগে ছিলাম খুলনা। খুলনায়। ঢাকা কি প্রথম? আমার কাছে নাই, ঢাকার খুলনার চ্যালেঞ্জটা একটু বলেন তো। চ্যালেঞ্জ সমান। এমন চিত্র রাজধানীর অধিকাংশ থানার। ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। কাগজে কলমে 1443টি গাড়ি থাকার কথা থাকলেও অধিকাংশ নষ্ট ও সিনিয়র অফিসারদের ব্যবহারের জন্য। দ্রুত রেসপন্স টিম কিভাবে কাজ করবে, পুলিশ কত দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে, সবগুলো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু কেন্দ্রগুলোকে ভাগ করেছি। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আমাদের যথেষ্ট সতর্কতা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলোকে ভাগ করছি। শুধু ঢাকা নয়, প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। পুলিশের প্রস্তুতি কি? যারা টার্গেট কিলিং সাথে জড়িত এরকম তালিকা আমরা ইতিপূর্বে করেছি এবং অনেকেই গোয়েন্দা নজরদারিতে, আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে এবং কিছু লোককে কিন্তু ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। পুলিশের একার পক্ষে এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খুবই হতাশ এই রিসেন্ট কয়েকটা ঘটনা দেখে। ওসমান হাদির মৃত্যুটা এবং আরও 2-1টা টার্গেট কিলিং হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং এটা ভোটারদের মনে একটা ভীতি সৃষ্টি করবে এবং আমি মনে করি যে গোষ্ঠীটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। সহিংসতার আশঙ্কার মাঝেই নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতির উপর তাকিয়ে দেশবাসী। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই নির্ধারণ করবে নির্বাচনের পরিবেশ। আরিফ হোসেন, এখন, ঢাকা। আইনি সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের মতো উচ্চ পর্যায়ের সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া সরাসরি পর্যবেক্ষক পাঠাতে পারে না জাতিসংঘ। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকেই ব্যালট প্রকল্পের মাধ্যমে ইসির সক্ষমতা বাড়াতে সংস্থাটি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ।
নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করা হয়। নির্বাচন পর্যবেক্ষক পাঠানো নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্পষ্ট করেন সংস্থাটির আইনি সীমাবদ্ধতার কথা। তিনি জানান, কোনো দেশে পর্যবেক্ষক পাঠাতে হলে জাতিসংঘের প্রধান শাখাগুলোর অনুমোদনের প্রয়োজন হয়। UN does not send observers to elections unless there is a certain mandate given to us by one of the legislative bodies. The UN office in Bangladesh has been working with the government to give technical support to ensure the broadest possible participation, to ensure that the election goes well. মুখপাত্র আরও জানান, সরাসরি পর্যবেক্ষক না থাকলেও ব্যালট প্রকল্পের মাধ্যমে কাজ করছে জাতিসংঘ, যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো, সংখ্যালঘু, নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অপতথ্য বা হেইট স্পিচ মোকাবেলায় জোর দেওয়া হচ্ছে। We are, however, supporting the Electoral Commission through a project called Ballot, promoting the inclusion and participation of vulnerable and underrepresented groups, including minorities, youth and first-time voters, persons with disabilities and older people. এদিকে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে হত্যাযোগ্য এবং সাজা নিয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ জাতিসংঘের কাজ নয়। UN is not the justice system in Bangladesh. I think our High Commissioner for Human Rights has spoken out very clearly on that issue. এছাড়া নির্বাচনের বৈধতা বা ফলাফলের বিষয়ে জাতিসংঘ কোনো মন্তব্য করবে না বলেও জানান তিনি। গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, আর এজন্য সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিতে চায় বিশ্ব সংস্থাটি। আব্দুল আহাদ, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 19 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। 11 জানুয়ারি এই সফর শুরু হচ্ছে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে। তুমুল উচ্ছ্বাসে তারই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতাকর্মীরা। কাউসার আহমেদের প্রতিবেদন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তালিকায় প্রথম কর্মসূচি টাঙ্গাইলে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত। তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। 1-2 বছর আগেও চিন্তা করতে পারতাম না যদি 24-এর গণঅভ্যুত্থান না হয়তো। এটা সকলের জন্য অবশ্যই এটা অনুপ্রেরণা। আমাদের দেশনায়ক তারেক রহমান এখানে যে আসবে, আমরা টাঙ্গাইলবাসী এবং সমগ্র এলাকাবাসী এই তাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। তারেক রহমানের এই সফরকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। ভাসানীর মাজার স্থল ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 60 কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও সাধারণ উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এটা আসলে আমাদের সৌভাগ্য যে তিনি প্রথম টাঙ্গাইলে তিনি পদার্পণ করবেন। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত। 11 জানুয়ারি দুপুরের দিকে টাঙ্গাইলে উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখন টাঙ্গাইল। বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু থাকা অন্যতম শ্রমবাজার সৌদি আরবে বাড়ছে অবৈধ হবার প্রবণতা। সদ্য সমাপ্ত বছরে দেশটিতে গেছেন 7 লাখেরও বেশি কর্মী। গেল 5 মাসে সর্বোচ্চ রেমিটেন্সও পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা। বিপরীতে 2024-25 সালে প্রায় 1 লাখ কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অস্থিরতা কাটাতে সঠিকভাবে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। পুলিশে বললাম আমার ধরছেন, আমার একেবারে মেয়াদ আছে 3-4 মাস 5 মাস, আমার এখানে ধরছেন। পুলিশ বলছে আপনি অবৈধ হয়ে গেছেন। বাংলাদেশি কর্মী গমনের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। বৈধভাবে কাজ করার স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন কক্সবাজারের খুরশেদ আলম। খরচ হয় তার প্রায় 5 লাখ টাকা, কিন্তু সেখানে গিয়ে দেখেন বাস্তবতা ভিন্ন।
দালালের করা মৌখিক চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে ভিসা নবায়ন করেন অন্যত্র। সেই মালিককে দিতে হয় মাসিক কমিশন। অর্থ পরিশোধে গড়বড় হতেই বিপত্তি। ভিসা বাতিল, এমনকি জেল জরিমানা সহ দেশে ফেরার মতো দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে। আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করবো? যারা পতিতা তারা কোনো বুঝবে না। আমাকে যারা নিচ্ছে তাদের বিচার চাই। এক এক মালিকের এক এক রকম বিজেট। কেউ নেয় 500 টাকা মাসে, কেউ নেয় 600 টাকা, কেউ নেয় 400 টাকা, কেউ নেয় 300 টাকা। এখানে হলো মালিক বুঝে। দরকার হলে একজন, ভিসা বাইর করে 10টা। অনেকজন লোকের দরকার, একজনকে কাজ করতে আর 9 জন লোক বাইরে। কিছুদিন পরে মনে করেন পুলিশের ধরবো, দিয়ে ফাটাই দিব, তোর ভিসা নাই। সদ্য সমাপ্ত বছরে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 11,26,000। এর মধ্যে কেবল সৌদি আরবে গেছেন 7,51,000-এর বেশি কর্মী। গেল অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর দিক থেকেও সৌদি প্রবাসীরা এগিয়ে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটি থেকে $205 কোটি বেশি রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে 426 কোটি 42 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। কিন্তু সর্বোচ্চ রেমিটেন্স আসা দেশটির শ্রমবাজারও টেকসই হচ্ছে না। গেল 2 বছরে জেল জরিমানা আদায় সহ 1 লাখের মতো শ্রমিক ফেরত পাঠিয়েছে দেশটি। নতুন করে 3 মাসের ইকামার ফাঁদে পড়েও নিঃস্ব হচ্ছেন বহু কর্মী। অভিবাসন সংশ্লিষ্টরা রাষ্ট্রের গাফিলতিকেই দুষছেন। রাতারাতি কিছু কোম্পানি গজিয়ে উঠেছে সৌদি আরবে। তারা বলছে চাকরি আছে, কাজ আছে, কিন্তু যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না। এই যে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়ে আসলে অনুসন্ধান করা দরকার এবং আমাদের দূতাবাস, আমাদের মন্ত্রণালয় সবাই মিলে সৌদি আরবে গিয়ে আমাদের কর্মীরা যেন শূন্য হাতে ফেরত না আসে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সৌদি আরবে ফিরে আসা মানুষের গল্পগুলা আমাদের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বা মন্ত্রণালয়ে শোনা উচিত। কেন ফিরে আসে? কোনো রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে এরা ফিরে আসে, তাহলে তাদের ব্যবস্থা নিতে হবে। এমনকি দূতাবাসের দায়িত্বহীনতার যদি কোনো ঘাটতি থাকে তাহলে দূতাবাসের ব্যবস্থা নিতে হবে। শ্রমিক প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে কিছু প্রবাসীর ভিসা সোর্সিং ও স্বজনদের মাধ্যমে পাওয়া ভিসাগুলোতেই ঝুঁকি বেশি। যদিও সৌদি যাওয়ার আগে এখন দিতে হয় তাকামল পরীক্ষা। যতদিন পর্যন্ত আমরা রিক্রুটিং এজেন্সির মালিক এবং এফএনএফ যারা করতেছে তারা কাজ শিখার ব্যাপারে আগ্রহী না হব, কাজ শিখানোর ব্যাপারে আগ্রহী না হবে, এখানে বোথ সাইডে কিন্তু কাজ করতে হবে। তাকামলকে যদি সহজীকরণ না করা যায়, জনগণকে যদি এইটার সাথে ফ্রেন্ডলি না করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বড় একটা হুমকিতে পড়বে। এ ব্যাপারে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো মতামত পাওয়া যায়নি। সৌদি আরবের শ্রমবাজারের অস্থিরতা কাটাতে এখনই যৌথ উদ্যোগ না নিলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। সারা দেশেই বাড়ছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। তবে শুরুতেই সোহান, আপনার কাছে জানতে চাই, চাঁপাইনবাবগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, আর যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন? রওশন, গত 10 দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। এই শীতের দাপটে বিশেষ করে খেটে খাওয়া মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। আজকে সকাল 6টায় চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, যা ইতিমধ্যেই কাঁপুনি ধরিয়েছে সাধারণ মানুষকে। আমরা সকাল থেকেই মহানন্দা নদীর পাড়ে অবস্থান করছি। এখানে এসে দেখতে পেয়েছি এখানে সকাল থেকে মাছ ধরেন জেলেরা। তারা মূলত একদম শীতে একদম জবুথুব অবস্থায় বসে রয়েছেন। চারদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন আগুন ধরিয়ে তাপ নিচ্ছেন। সবচেয়ে রওশন বেশি ভোগান্তিতে পড়েছেন এখানকার চর অঞ্চলের বাসিন্দারা, কারণ এখানকার শীতের দাপটে অনেক শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া, নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন তারা মূলত হাসপাতালগুলোতে আসতে পারছেন না, কারণ এখান থেকে চর অঞ্চল প্রায় 4 ঘন্টা নৌকায় করে আসতে হয়। তারা মূলত সড়ক না থাকায় এই
জেলা শহরে আসতে পারছেন না। তাদের অবস্থা একেবারেই নাজুক, কারণ তাদের যে কৃষিকাজ, কারণ তারা কৃষিকাজ ছাড়া আসলে চলতে পারেন না। এই চাঁপাইনবাবগঞ্জ জেলাটি আসলে কৃষির জন্য প্রসিদ্ধ। চরাঞ্চলের বাসিন্দারা মাছ ধরেন, অনেকেই কৃষি কাজ করেন। এখন বিশেষ করে ধান লাগানোর সময় তারা ধান লাগাতে পারছেন না, যেহেতু বেলা করে সূর্য উঠতেছে। তারা দুপুরে কাজে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন চরাঞ্চলের বাসিন্দাদের জন্য ব্যাপক আসলে শীতবস্ত্র পাঠানো হচ্ছে। তবে আসলে যে শীতবস্ত্র পাঠানো হচ্ছে এটি মূলত চরাঞ্চলের বাসিন্দাদের জন্য একেবারে অপ্রতুল। আমরা এখানকার প্রায় 4টি ইউনিয়ন পড়ে চরাঞ্চলে। এই চরাঞ্চলে শহর থেকে যেতে 4 ঘন্টার বেশি সময় লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু নদী পথে যেতে হয়, এই কুয়াশার মধ্যে আসলে এই নদী পথে পথ দেখা যায় না। একদিকে গেলে আসলে অন্যদিকে চলে যায়, কারণ সেখানে কোনো লোকেশনের ব্যবস্থা নেই। সব মিলিয়ে আসলে এই শীতের মধ্যে খুব নাজুক অবস্থায় পড়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। রওশন, আমরা চাঁপাইনবাবগঞ্জের খবর জানছিলাম। মৌলভীবাজারে আছেন আমাদের সহকর্মী এম এ হামিদ। হামিদ, শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের শীতের তীব্রতা নিয়ে মৌলভীবাজারের কি অবস্থা, সেখানকার কি পরিস্থিতি জানাবেন। মৌলভীবাজারে বেশ কয়েকদিন থেকে কিন্তু শীতের তীব্রতা বেড়েই চলেছে এবং এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে জানেন যে মৌলভীবাজার জেলাটি হচ্ছে চা এবং হাওর অধ্যুষিত জেলা, এবং এখানে প্রতি বছরই কিন্তু শীতের তীব্রতা বাড়তে থাকে। বিশেষ করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র গত 3 দিনের যে পরিসংখ্যান পেয়েছি, সেখান থেকে যদি বলি তাহলে গত পরশুদিন 8.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল, এবং গতকালকে সেটা 1.6 ডিগ্রি কমে গিয়ে 7 ডিগ্রিতে অবস্থান করছিল, যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এবং আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে, তার 4 ডিগ্রি বেড়ে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। তারপরেও কিন্তু শীতের তীব্রতা কমছে না, যদিও বহুল আকাঙ্ক্ষিত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে গতকালকে এবং আজকে থেকে। কিন্তু লোকজনের সাথে কথা বলে জেনেছি যে তাদের হাত এবং পায়ে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং এখানে চা শ্রমিক, কৃষি শ্রমিক এবং অন্যান্য যে ঠেলা শ্রমিক, রিক্সা শ্রমিকরা রয়েছেন, তারা বলছেন যে শীতের তীব্রতার কারণে তারা অনেক সময় কাজে যেতে পারছেন না বা কাজ পাচ্ছেন না। রিক্সাওয়ালা বের হলেও কিন্তু ওইখানে যাত্রীরা বের হচ্ছেন না, এতে করে তারা সমস্যার মধ্যে পড়ছেন। এছাড়াও কখনো কখনো তীব্র কুয়াশার কারণে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে না, এতে করে যানবাহন চালকরা বিপাকে পড়ছেন। তারা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই শীতের তীব্রতার দিকে লক্ষ্য করলে মৌলভীবাজার জেলায় যদি কম্বল বিতরণের কথা লক্ষ্য করা যায়, তাহলে সেখানে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে কম্বল পাচ্ছেন না। অনেকেই বলছেন যে সরকারি কম্বল বিতরণ করা হলেও তারা পাচ্ছেন না। প্রচন্ড শীত থাকলেও সেখানে শীতের কাপড়ের সমস্যা রয়েছে। বিশেষ করে চা বাগানগুলোতে খুবই সমস্যা রয়েছে। সেখানে চা মালিকরা চা শ্রমিকদেরকে শীতবস্ত্র বিতরণ করেন না, অপরদিকে সরকারিও কম্বল বিতরণ করা হচ্ছে না। আমি এ বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে 12,897টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো বিতরণ করা হবে, এবং এটা অব্যাহত থাকবে। যদিও কিছু সামাজিক সংগঠন সেখানে কম্বল বিতরণ করছে, সেটা পর্যাপ্ত না। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। রওশন, শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনরাত জাল ফেলেও ধরা পড়ছে না বড় আকারের ইলিশ মাছ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও বেড়েছে। সাথে দেশীয় জাতের মাছের সঙ্গে চাষের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কোন সাইজের মাছ কত দামে বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি জানাবেন যে দেশীয় মাছের সাথে চাষের মাছের বাড়তি দামের কারণ কি? সকাল থেকে অবস্থান করছে, কিন্তু বড় সাইজের যে সকল ইলিশ রয়েছে 1 কেজি সাইজের বা 700 থেকে 800 সাইজের গ্রামের যে ইলিশ রয়েছে তা একরকম ঘাটে ওঠেনি, এবং ঘাটে যে সকল ইলিশ হচ্ছে তা একরকম ধাক্কা সাইজের ইলিশ বা ছোট সাইজের ইলিশ বলা চলে। এই সকল ইলিশের আধিক্য কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন ধরা পড়ছে জেলেদের জালে। জেলেরা কিন্তু
একদম হতাশ অবস্থা রয়েছেন, কেননা তাদের জালে বড় মাছ না পড়াতে তারা কিন্তু যেই নদীতে গিয়ে যে সকল তেল সহ অন্যান্য জ্বালানি খরচ কিন্তু তাদের জালে উঠছে না। অপরদিকে মাছের সংকটের কারণে এই ভোলার এই বাজারে যে সকল 1 কেজি সাইজের ইলিশ মাছ হচ্ছে তাও কিন্তু দাম আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে 1 কেজি ওজন বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু প্রায় 2800 থেকে 3000 টাকা কেজি দরে এই ঘাটে বিক্রি হতে আমরা দেখেছি। এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। যখনই নদীর মাছের সংকট, ইলিশের দামের ঊর্ধ্বগতি, তখন কিন্তু চাষের মাছের প্রতি কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে কিন্তু আমরা চাষের মাছের উপরে দেখেছি। এতে করে সাধারণ যে সকল ক্রেতারা রয়েছেন তারা ঘাটে আসছেন ঠিকই, কিন্তু একদম খালি হাতে তারা ফিরতে হচ্ছে, কেননা এই ঘাটে পাইকার এবং দূর দূরান্ত থেকে যে সকল আড়তদার রয়েছে তারাই ঘাটে আসছেন, কিন্তু ঘাট থেকে মাছের সংকট থাকায় তারা কিনতে পারছেন এবং খুচরা ক্রেতারা রয়েছে তারাও দামের যে আকাশ ছোঁয়া দাম তার কারণে তারা মাছ না কিনে কিন্তু এখন খালি হাতে ফিরছে। তারা বলছে যে এই ইলিশের জেলা ভোলা হওয়ার সত্ত্বেও কিন্তু তারা ইলিশের যেই সকল ইলিশ কেনার কথা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তা পাচ্ছে। তবে জেলেরা এবং যে আড়তদাররা বলছেন যে ভোলার নদীতে ডুবোচর এবং যে সকল অবৈধ জালের কারণে সিজনের সময় যে যাত্রা রেণুপনা ধ্বংস হওয়ার কারণে এই মৌসুমটাতে যে মাছের যে আধিক্যতা, ইলিশের সংকট তা কিন্তু না, নদীর মাছের সংকট কিন্তু দেখা গেছে। অপরদিকে মৎস্য কর্মকর্তা বলছে ইলিশের বছর শুরু হলে আবারও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের আধিক্য বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা পাড় থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে ছুটির দিনের মাছ বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে 2 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 12 জন। বৃহস্পতিবার রাত 10:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের তুরুনি পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তুরুনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সাথে ধাক্কা খেলে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন সাইদুল হক মজুমদার এবং মোহাম্মদ আরমান হোসেন। আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পাশের হাসপাতালে পাঠানো হয়েছে। গরু বা মহিষের ঘোরানো ঘানিতে সরিষা ভেঙে যে তেল বের হয়, অনন্য তার ঘ্রাণ এবং স্বাদ। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। তবে এখনও এই ঐতিহ্য আঁকড়ে ধরে আছেন চাঁপাইনবাবগঞ্জের হাতে গোনা 2-1 জন উদ্যোক্তা। সীমিত লাভ আর কঠিন পরিশ্রম সত্ত্বেও তারা খাঁটি সরিষার তেল উৎপাদন চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র পূর্বপুরুষের পেশা এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে। সোহান মাহমুদের প্রতিবেদন। চোখ বাঁধা অবস্থায় গরু ধীরে ধীরে ঘুরছে, সারাদিন টানছে ঘানি, বের হচ্ছে ফোঁটা ফোঁটা তেল। বাড়ির মহিলারা সংসারের অন্যান্য কাজের ফাঁকে ঘানিতে সরিষা দিয়ে যাচ্ছেন। সারাদিন ঘানি ঘুরিয়ে উৎপাদন করছেন খাঁটি সরিষার তেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মানিক সাহা প্রায় 35 বছর ধরে গরুর ঘোরানো ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল উৎপাদন করে আসছেন। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে তার ঘানির কাজ। আমার বাপ দাদারা চলে গেছে, এখন আমি 35 বছর থেকে আমি তার ঐতিহ্য ধরে রেখেছি এবং আমি যতদিন বাঁচবো আমি এটার উপরে থাকবো। তেল বিক্রি করতে যাই, তেলটা লাগিয়ে দিই, গরুকে খাইতে দিই, ঘানি তুলি। এই ঘানিতে ভাঙা তেল গ্রামীণ সংস্কৃতি ও জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ চালিত মিল এবং বাজারে সহজলভ্য পরিশোধিত তেলের আগ্রাসনে হারিয়েছে ঘানির তেলের বাজার। সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাবে এই শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কিছু কিছু লোক যারা বুঝে একবারে খাঁটি সরিষার তেল নিতে চায়, তারা এখানে আসে। ধামা মাথায় করে তেল বিক্রি করে বেড়াতাম। মিল বসার জন্য আমরা ঘানটা উঠিয়ে দিচ্ছি, এখন ঘানটা চলছে না, তেলের দাম তো বেশি, এটা ঘানে মিলের দাম কম পাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন তেলের ঐতিহ্য টিকিয়ে রাখতে আধুনিক বিপণন ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলের কারখানা সংশ্লিষ্টদের স্বল্প মুনাফায় ঋণ দেওয়ার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। মেশিনে যারা ব্যবহার করবে, কিন্তু ঘানির তেলের উপর নির্ভরশীল করে এখনো যেসব আমাদের ব্যবসায়ীরা এই ঘানি ভিত্তিক তেল উৎপাদন করে, তাদেরকে
সহায়তা করে এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অনুরোধ করছি। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান এবং বিভিন্ন ধরনের বিনিয়োগ উত্তর যে পরামর্শগুলো বিসিক দিয়ে থাকে। বাজারে সাধারণ সরিষার তেল 200 টাকা কেজি বিক্রি হলেও ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল বিক্রি হচ্ছে 400 টাকায়। এখন চাঁপাইনবাবগঞ্জ। এক টুকরো কাঠের নৌকা, এটাই শোবার ঘর, এটাই আবার রান্নাঘর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সংকীর্ণ নৌকার খোলেই কাটে মান্তা সম্প্রদায়ের শৈশব, কৈশোর আর বার্ধক্য। আধুনিক সভ্যতার আলো যখন শহর ছাড়িয়ে গ্রামেও পৌঁছেছে, তখন এই মানুষগুলো আজও পড়ে আছেন সময়ের উল্টো স্রোতে। সেই অবহেলিত মান্তা জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে সুজন আকনের বিশেষ প্রতিবেদন। নদীতে ভাসছে অনেকগুলো নৌকা, প্রত্যেকটি নৌকায় এক একটি পরিবার, যারা ভাসমান জেলে বা মান্তা নামে পরিচিত। মান্তা সম্প্রদায়ের জীবন মানেই জলের উপর ভেসে চলা এক নিরন্তর সংগ্রাম। জন্ম শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তাদের গোটা জীবন অতিবাহিত হয় নৌকার সংকীর্ণ পরিসরে। নদী তাদের ঘর, নদী তাদের জীবিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঝুঁকি নিয়ে প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে এই যাযাবর জনগোষ্ঠী। কেমন কাটছে তাদের জীবন? এই নানু ভাই নৌকায় থাকি, রান্দি বাড়ি খাই, ঘুমাই, মাছ বিক্রি করি। চেয়ারম্যান মেম্বার দ্বারা আছে দ্বারা চাইলে হারা জিনিস দেয় না, এজন্য মোরা নৌকা বসবাস করি। ম্যাগ তো হইলে মোরা ওই হতো ছোট খাল খালিতে খাইনিয়াতে থাকি। সরকারের তো চাই ঘর চাও, কেউ নোড়ে দেয় না মগো। সন্তানদের লেখাপড়া শেখানোর গুরুত্বটা এখন বুঝতে পারেন এই সম্প্রদায়ের অভিভাবকরা, কিন্তু বাস্তবতা তাদের সেই মূল্যবোধকে গুরুত্বহীন করে তোলে। একটু বয়স হলেই সন্তানরাও মাছ ধরায় সাহায্য করে বাবা মাকে, ফলে আর স্কুলে যাওয়া হয়ে ওঠে না বেশিরভাগেরই। আমি আগে পড়তাম, এখন পড়ি না। কেন পড়ো না? নৌকায় থাকি। লেখাপড়ার ইচ্ছে আছে, বোঝেন না, আজকের দিনে তো মনে করেন যে লেখাপড়ার ছাড়া মূল্য নাই মানুষের। শুধু মান্তা সম্প্রদায়ের শিশুরাই নয়, দেশের সব শিশুরই পড়ালেখার অধিকার রয়েছে। তাই সরকারের এ ব্যাপারে উদ্যোগী ও উপকূলীয় এলাকায় ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সচেতন মহলের। এই মান্তা সম্প্রদায়ে যেমন নানাভাবে বঞ্চনার শিকার হয়, মানে সকল অধিকারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রাষ্ট্রকে আরও সচেতন হতে হবে বলে আমি মনে করি। ভাসমান অবস্থায় বা যারা এই ঝরে পড়া শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যদি কোনো প্রকল্প থাকে, তাদের জন্য যদি কোনো উদ্যোগ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই শিশুরা আসলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ভাসমান এই সম্প্রদায় যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থান করে মাছ ধরে জীবিকা অর্জন করছে। নদী আর নৌকায় আবর্তিত এই বিচিত্র জীবনযুদ্ধে তারা টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। সুজন আকন, এখন, বরগুনা। এবার আন্তর্জাতিক। কাতারের অন্যতম পর্যটন কেন্দ্র স্পট কাতারা। কৃত্রিমভাবে তৈরি এই গ্রামে রয়েছে চোখ ধাঁধানো স্থাপত্য, কৃত্রিম পাহাড়সহ আধুনিক সব সুযোগ সুবিধায়। ভিলেজটির সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত কাতারা ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন মামুন। বিশ্বের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে 2022 ফুটবল বিশ্বকাপের সময় কাতারা কালচারাল ভিলেজ নামে সাংস্কৃতিক গ্রাম তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কাতারের আরব সংস্কৃতি ও শৈল্পিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য মূলত তৈরি করা হয়েছে গ্রামটি। এখানে রয়েছে চোখ ধাঁধানো স্থাপত্য, কৃত্রিম পাহাড়, থিয়েটার, মসজিদ, জাদুঘর, শপিং মল, রেস্তোরাঁ সহ আধুনিক সব সুযোগ সুবিধা। নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে কাতারা কালচারাল ভিলেজে। এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত কাতারায় ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরাও। জায়গাটা অনেক সুন্দর, আমরা যখনই সময় পাই আমরা তখনই এখানে ঘুরতে আসি। এখানে সারা বছরে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন কালচারাল আয়োজন করা হয়, তো আমরা প্রায় সময় এখানে আসি, ছুটির দিনে আসি। যখনই আমরা ছুটি পাই তখন আমরা এখানে ঘুরতে চলে আসি। এটা পর্যটক এলাকা। রাজধানী দোহা আল দাফনা ও লুসাইল সিটি এলাকার কাছে অবস্থিত কাতারা। দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কাতারা কালচারাল ভিলেজের দৃষ্টিনন্দন দালান ইমারত নির্মাণ করা হয়েছে। এখন কাতার। এবার খেলা প্রসঙ্গ।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করেই বিশ্বকাপে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। একই সঙ্গে এই ইস্যুতে ক্রিকেট বোর্ডের বর্তমান কর্মপদ্ধতি নিয়েও সমালোচনা করেন এই ব্যাটার। বাকিটা দেখুন জুবায়ের আহমেদের প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপের বাকি মোটে 1 মাস শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত ভেন্যু নিরাপত্তার আলোচনায়। ভারতে ক্রিকেটার, সাংবাদিক আর দর্শকদের নিরাপত্তা ইস্যুতে আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসছে বিসিবি। এরই মাঝে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে তামিম ইকবাল বললেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবির কর্মপদ্ধতিতে ত্রুটি আছে। জানালেন সিদ্ধান্ত গ্রহণের পথে তার মতামত। অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। প্লেয়ারদের প্রিপারেশনে আই এম শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না। চলমান বিপিএল নিয়েও সমালোচনা করলেন সাবেক এই অধিনায়ক। বিস্ময় জানালেন চট্টগ্রামে খেলা না রাখায়। একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং, বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবাবলি চিটাগংয়ে, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। অবশ্য তামিমের ক্ষোভ এখানেই শেষ না। বিসিবি নির্বাচনকে অবৈধ উল্লেখ করে বললেন, কেবলই সময় নষ্ট করে যাচ্ছে সংস্থাটি। সমালোচনা করলেন ঘরোয়া ক্রিকেটের আয়োজন নিয়েও। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সময়ে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইস্তেহার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সবকিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচন এগিয়ে এলেও রাজধানীর অধিকাংশ থানায় গাড়ি সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আইনি সীমাবদ্ধতায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। নিয়ম মেনে ইসির সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে সংস্থাটি, জানালেন মুখপাত্র। টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। এবং সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে কর্মী ফেরত আসা বাড়ছে। অদক্ষ শ্রমিকে প্রবাসী আয়ে ভাতা ব্যবস্থা নেয়ার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।